স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবী এবং মানবজাতিকে রক্ষায় 5 দফা প্রস্তাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বকে সুরক্ষায় বাস্তবায়ন করতে হবে প্যারিস জলবায়ু চুক্তির সবগুলো অনুচ্ছেদ। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে অতি খরা, বন্যা, নদী ভাঙন কিংবা দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ বছর বছর বেড়েই চলছে। জলবায়ুর ক্ষতিকর প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় তা এখন বিশ্ব নেতাদের অন্যতম মাথা ব্যথার কারণ। বৃহস্পতিবার এ নিয়ে জাতিসংঘে ক্লাইমেট অ্যাকশন শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল বৈঠকে জলবায়ু ইস্যুতে 5 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে বিশ্ব এবং মানবজাতিকে রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাস্তবায়ন করতে হবে 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তি। তাগাদা দেন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করার পাশাপাশি জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেন শেখ হাসিনা। Political leadership must encourage robust international collaboration. Number 2, the global temperature increase must be limited up to 1.5 degrees Celsius and all Paris provisions must be implemented. Number 3, promised funds have to be made available to the vulnerable countries. Number 4, polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Number 5, recognize that rehabilitation of the climate refugees is a global responsibility. বৈঠকে জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নের কথা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, 2025 সালের মধ্যে বিশ্বজুড়ে 100 কোটি মানুষকে দুর্যোগ থেকে নিরাপদ রাখার লক্ষ্যে রিপ উদ্যোগে যোগ দিয়েছে বাংলাদেশ। We have built 4,291 cyclone shelters and 523 flood shelters in the country. 56,000 volunteers are available to facilitate preparation prior to any cyclone. এদিন অনলাইন সভায় বক্তব্য রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ 20 দেশের প্রতিনিধি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এর আগে জাতিসংঘের সাইডলাইনে ডিজিটাল সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য করণীয় বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বিশ্বব্যাপী অংশীদারিত্বের প্রয়োজন। ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিতদের সুবিধার আওতায় আনতে বিশ্ব দরবারে নানা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে বুধবার অনুষ্ঠিত হয় ডিজিটাল সহযোগিতা বিষয়ক ভার্চুয়াল সম্মেলন। এতে আগেই ধারণকৃত ভিডিও বার্তায় করোনা মহামারীকালে ডিজিটাল পরিষেবার গুরুত্ব ও শক্তির স্বরূপ তুলে ধরেন শেখ হাসিনা। The COVID-19 pandemic has revealed the strength of digital services and also exposed the stark digital divide. Around half of the world's population do not have access to basic internet. We must close this gap. প্রধানমন্ত্রী বলেন, দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে। ফলে নারীর ক্ষমতায়ন সহ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন শর্ত বাস্তবায়ন এবং কোভিড-19 বিরুদ্ধে লড়াইও সহজ হয়েছে। As we set to transform Bangladesh into an advanced economy by 2041, we wish to place our younger generation at the center of this transformative journey. এটি অব্যাহত রাখতে কিছু পরামর্শ দেন তিনি। I would like to make the following pledges: establish digital academy and centers of excellence in every secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution.
We look forward to a strong global partnership to achieve our common goals. ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব হলিন ঝাওয়ের যৌথ আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ আরও অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে। নুজহাত কামাল, যমুনা নিউজ। অভিবাসন নীতিমালা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে নির্দিষ্ট সংখ্যক অভিবাসন প্রত্যাশীর দায়িত্ব নেওয়া বাধ্যতামূলক করা হতে পারে জোটের সব সদস্য রাষ্ট্রের জন্য। কঠোর করা হতে পারে মধ্যপ্রাচ্য, আফ্রিকার দরিদ্র ও সংঘাত কবলিত দেশগুলো থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয়দান ও ফেরত পাঠানোর প্রক্রিয়াও। ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীর সংখ্যা যত বাড়ছে, অঞ্চলটিতে এ সংক্রান্ত নীতিমালা ততই প্রশ্নবিদ্ধ হচ্ছে। সীমান্ত নীতি কঠোর করা এবং শরণার্থীদের দায়িত্ব নেওয়ার প্রশ্নে বিবাদেও জড়াচ্ছে দেশগুলো। এ অবস্থায় বুধবার নতুন অভিবাসন নীতিমালার কথা জানায় ইউরোপীয় কমিশন। অভিবাসন বরাবর ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে নানা জটিলতায় আগের নীতি ইউরোপে এখন অকার্যকর। সময় এসেছে লাভ ক্ষতি সমানভাবে সদস্য রাষ্ট্রগুলোর ভাগ করে নেয়ার। তাই সংহতি ও ভারসাম্যপূর্ণ পরিকল্পনা করছি আমরা। এটি আঞ্চলিক আস্থা অর্জনেও সহায়ক হবে। 450 পৃষ্ঠার পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সংখ্যক শরণার্থীকে আশ্রয়দান বাধ্যতামূলক করা। পরিকল্পনায় সাগরে ভাসমান অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের পর ফেরত না পাঠিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের অনুমোদন হলে কার্যকর হতে হতে লেগে যাবে 2023 সাল। হয় শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, না হয় ভালো একটি ব্যবস্থাপনায় তাদের ফেরত পাঠাতে হবে। এভাবেই প্রতিবেশী দেশগুলো একে অপরকে সহযোগিতা করতে পারে। এই ব্যবস্থা যার ইচ্ছে সে মানল, যার ইচ্ছে নেই সে মানল না, এমন হবে না। বরং প্রতিটি দেশের সমান অবদান বাধ্যতামূলক হবে। 2015 সালে 10 লাখের বেশি অভিবাসন প্রত্যাশীর অনুপ্রবেশে ইতিহাসের বড় রাজনৈতিক সংকটের মুখে পড়ে ইউরোপ। গেল বছরও এ সংখ্যা ছিল 1.5 লাখ। এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীর দায়িত্ব নেওয়া নিয়ে তীব্র বিতর্ক চলে আসছে 27 সদস্যের জোটটিতে। নুজহাত কামাল, যমুনা নিউজ। বিশ্বে আরও 6,000-এর বেশি মানুষ মারা গেল করোনা ভাইরাসে। মোট প্রাণহানি ছাড়ালো 9,82,000। নতুন সংক্রমণ শনাক্ত 3.25 লাখ। মোট আক্রান্ত 3,21,00,000-এর বেশি। বুধবার সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে ছিল ভারত। 24 ঘন্টায় 11,500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। প্রাণহানি 91,000 ছাড়ালো। নতুনভাবে আরও 90,000 মানুষের শরীরে মিলল কোভিড-19। যুক্তরাষ্ট্রের প্রাণ গেছে 1100-র বেশি মানুষের। মোট প্রাণহানি 2 লাখের ওপর। 9 শতাধিক মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ছাড়ালো 1,39,000। বহু প্রতীক্ষার পর বিমানের টিকিট বিক্রি শুরু হবে জেনে বৃহস্পতিবার অনেক যাত্রী ভিড় করেন মতিঝিল বিমান কার্যালয়ের সামনে। কিন্তু সেখান থেকে দেয়া হয় মাত্র 2 দিনের টিকিট। ফলে ভোগান্তিতে পড়েন অনেকে। 25 ও 26 সেপ্টেম্বর টিকিট দিবে বিমান। সৌদি প্রবাসীদের টিকিট দেওয়ার দিন ধার্য থাকায় ভোর থেকেই দূর দূরান্ত থেকে যাত্রীরা এসে ভিড় করেন মতিঝিলের বিমান কার্যালয়ের সামনে। তবে হতাশ হতে হয়েছে বেশিরভাগকেই, কারণ মাত্র একদিন আগে নোটিশ দিয়ে কর্তৃপক্ষ জানায় কেবল 16 ও 17 মার্চের ফিরতি টিকিট ছিল যাদের, তাদের 26 ও 27 সেপ্টেম্বরের টিকিট দেওয়া হবে। এখান থেকে কোনো শিডিউল দিতেছে না যে এটা আপনারা আগামী সপ্তাহে আসেন, অমুক ডেটে আসেন। সরকার বলছে যে 24 দিন বাড়াইছে। সেটা যে বাড়াইছে কোথায় থেকে আমরা ইনফরমেশন পাবো? বিমান থেকে, সৌদি এমবেসি থেকে, কোথায় থেকে কিভাবে আমরা যাব তার তো কোনো সঠিক তথ্য আমাদেরকে কেউ দিচ্ছে না। টিকিট দেওয়াতেও ছিল ধীরগতি। এক একজনেরই সময় লেগেছে 20 থেকে 25 মিনিট করে। যারা তাও আবার টিকিট পাচ্ছেন, ভিসা আকামার মেয়াদ সহ নানা অনিশ্চয়তায় আছেন তারাও। আমরা তো অনিশ্চয়তার মধ্যেই রইলাম যে সেপ্টেম্বর পর্যন্তই আছে, আর অক্টোবরের মধ্যে কি হয় না হয় এটা তো অনিশ্চয়তার মধ্যে। এখন যদি এই সেপ্টেম্বরের ভিতরে যাইতে পারতাম তাহলে মনে করেন আর কোনো চিন্তা ছিল না। কুয়েত বিমানের অফিসে গেলাম, যে এদিকে ওখানে বন্ধ। তো আমরা এখন কিভাবে যাব? এখন তো নতুন কোনো টিকিট আমরা পাইতেছি না, কত না সৌদি এয়ারলাইন্সে না বাংলাদেশ এয়ারলাইন্সে। ভোগান্তির অভিযোগ নিয়ে গণমাধ্যমে কথা না বললেও যাত্রীদের মধ্যে মাইকিং করেন বিমানের একজন বিপণন কর্মকর্তা। আবার যখন এটা ফ্লাইট আজকে রাত্রে ঘোষণা করার কথা যদি হয়, তখন পরবর্তী তারিখ আবার আপনারা টিভি মিডিয়াতে বা আমাদের বিমান ওয়েবসাইটে জানতে পারবেন। বিমানের বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী টিকিট দেওয়া হবে 25 ও 26 সেপ্টেম্বর। জেদ্দা রুটে 18, 19, 20 মার্চ যাদের ফিরতি টিকিট এবং রিয়াদ রুটে যাদের 18 ও 19 মার্চের ফিরতি টিকিট, তারাই টিকিট পাবেন ওই দিন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে প্রথম দিনে 500 টিকিট দেয়া হয় সৌদি এয়ারলাইন্সের। আগামী 4 দিনে দেওয়ার কথা রয়েছে আরও 1000 টিকিট।
টানা 5 দিন ধরে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে এভাবেই অপেক্ষা হতভাগ্য প্রবাসী কর্মীদের। কেউ না খেয়ে, কেউ বা শুধু একবেলা খেয়ে অপেক্ষা করছেন টিকিট নামের সোনার হরিণের জন্য। ফিরতে টিকিট থাকার পরও প্রবাসী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসেনি সৌদি এয়ারলাইন্স। আজকে 5 দিন খানা তো যাই খাইছে, আল্লাহর কাছে শুকর, যা কিসমতে আসছিলাম, কিন্তু আমরা এখানে আসার পরে দিয়ে আমাদের এত কষ্ট যাইতেছে যে বলার বাইরে আছে। এরকম একটা জীবনযাপনের জন্য কি আপনারা বলেন যে আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাই এই দেশে, আমাদের দেশে চলে? একটা ফকিরের চেতেও তো বেশি খারাপ অবস্থায় আছি আমরা। প্রথম 500 টোকেনধারী এয়ারলাইন্স অফিসের সামনে অপেক্ষা করার সুযোগ পেলেও বাকিদের অবস্থান ছিল মূল রাস্তায়। দাঁড়াই আছে কিসের জন্য? আমাদের একটা সৌদি এয়ারলাইন্সের টিকিট আপ ডাউন কাটা, আমাদের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত ডিক্লেয়ার আসে না। আমরা এখানে যত যাত্রী আসছি, একজন আমরা এখানে টিকিট পাচ্ছি না। কোথায় যায় এই টিকিটগুলা? সকাল 11টার পর নতুন ঘোষণা আসে এয়ারলাইন্সের পক্ষ থেকে। আমরা অলরেডি 6000 সামথিং অলরেডি দিয়ে দিছি। তারপরে আজকে আমরা 500 সার্ভ করার ইনশাল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা। 25 তারিখ 501 থেকে 850 পর্যন্ত যাদের সিরিয়াল তাদেরকে টিকিট দেওয়া হবে, এবং 851 থেকে 1200 পর্যন্ত যাদের টোকেন নাম্বার তাদেরকে আগামী 26 থেকে টিকিট দেওয়া হবে। এভাবে 27 তারিখে 1201 থেকে 1500 পর্যন্ত যাদের সিরিয়াল তাদেরকে টিকিট দেওয়া হবে। এর মাঝখানে যারা টোকেন পাননি তাদেরকে ওনারা বলেছেন যে আগামী বৃহস্পতিবার যোগাযোগ করতে। বেলা 12টায় টিকিট তুলে দেবার কথা থাকলেও দুপুর 2টায় শুরু হয় সেই কার্যক্রম। তবে কাজে ছিল অনেকটাই ধীরগতি। রিয়াদের টিকিট পাই নাই, জেদ্দার টিকিট পাইছি, তাতে আমি খুশি। তবে ক্লাস ছিল বিজনেস ক্লাস, আমি নিজেই রাজি হয়েছি যে ইকোনমিক্সে হলেও আমাকে টিকিটটা দেন। এখন তো ভালো লাগছে। কতদিন ধরে ছিলেন? 5 দিন এখানে ঘুমাই আমরা টিকিট পাইছি। টিকিট বিতরণে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে না পারলে ভোগান্তি আরও বাড়বে বলে শঙ্কা বিদেশগামী কর্মীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের সবাই বর্ধিত সময়ে ফিরতে পারবেন বলে আশা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানালেন, কেউ যেতে না পারলে কি হবে তা নিয়ে আলোচনা চলছে। প্রবাসীরা ভিসা নবায়ন করতে পারবেন রোববার থেকে। বিমানের ফ্লাইট চালু হবে 1 অক্টোবর। আটকে পড়া সৌদি প্রবাসীদের নিয়ে তৎপর পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারের অনুরোধে এরই মধ্যে 24 দিন সময় বাড়িয়েছে রিয়াদ। প্রশ্ন হচ্ছে, বাড়তি সময়ে সবাই কাজে যোগ দিতে পারবেন কিনা। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে, সবগুলো ফ্লাইট। আর দ্বিতীয়ত, আমরা তো সৌদি আসবে, সুতরাং প্রবাসীরা 1 নম্বর হলো তারা যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব কাজে যেতে পারবেন। মন্ত্রী জানান, রোববার থেকে ভিসার কার্যক্রম শুরু করবে দূতাবাস। ভিসা এবং টিকিট সংগ্রহে বজায় রাখতে হবে শৃঙ্খলা। 54,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি সরকার। মন্ত্রী জানালেন, যাদের কাছে বাংলাদেশি কোনো তথ্য নেই তাদের ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এর মধ্যে অবশ্য 462 জন এই রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা বলে তারা বলছে, বিভিন্ন রকম অপরাধের কারণে তারা জেলে। 70-80 জন মনে হয় তাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল, আর বাকিদের উই ডোন্ট নো। তো আমরা যাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল তাদের আমরা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে নিয়ে আসবো, কিন্তু যাদের নাই তো আমরা সেটা আনবো কেন। 1 অক্টোবর থেকে ওমান ফেরত প্রবাসীরাও কাজে যোগ দিতে পারবেন বলে জানান একে আব্দুল মোমেন। আজকে আর একটা সুখবর পেলাম, এইমাত্র পেলাম, সেইটা হচ্ছে ওমান থেকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মোটা অঙ্কের টাকার প্রলোভনে 3 পার্বত্য জেলা আর কক্সবাজারের রোহিঙ্গাদের নাগরিকত্ব দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নিজের অনুসারীর সংখ্যা বাড়ানো, রাজনৈতিক প্রভাব খাটানো আর ভোট ব্যাংক তৈরি এর বড় কারণ। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে পাহাড়ি বাঙালির দ্বন্দ্বও কাজ করে। হালনাগাদের সময় মূল বাসিন্দারাই খুঁজে পান না ভোটার ফর্ম। মিয়ানমার সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলা বান্দরবান আর কক্সবাজার। রোহিঙ্গা অধ্যুষিত এই এলাকাতে নানা কৌশল আর জালিয়াতি করে বাংলাদেশি নাগরিক বনে গেছেন অসংখ্য রোহিঙ্গা, যাদের জন্ম সনদ, মৃত্যু সনদ, জায়গার দলিল, ঠিকানা সবই ভুয়া। কিন্তু সব জেনে শুনে এখানকার জনপ্রতিনিধিরাই তাদের নাগরিকত্ব পাওয়ার পথ দেখাচ্ছেন। এখনো বর্তমানে মা জীবিত আছে, কিন্তু মৃত্যু সনদ পাইছে। কিভাবে পাইছে? সীমান্ত অবৈধ ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের টাকার বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা দিচ্ছে। রোহিঙ্গাদের ভোটার করার পেছনে লুকিয়ে আছে নানা কারণ। জনপ্রতিনিধিরা বলছেন, প্রতিনিয়ত আসে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব, তাই কেউ কেউ দেশবিরোধী কাজে জড়িয়ে পড়ছেন।
একটা জন্ম নিবন্ধন, একটা সার্টিফিকেট, 1 লাখ টাকা এরকম প্রপোজাল আসছে। 6 জন আমার কাছে রিকোয়েস্ট করছে, বলতেছে তারা 5,000 টাকা করে আমাকে টাকা দেবে। গেল 3 দশকে এই অঞ্চলে জনপ্রতিনিধি বনে গেছেন অনেক রোহিঙ্গাও, এমন তথ্য দিলেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাব খাটানো এবং ভোটের মাঠে অনুসারী বাড়াতে রোহিঙ্গাদের ভোটার বানাচ্ছেন কেউ কেউ। এখন মেম্বারও রোহিঙ্গা, আগে চেয়ারম্যান ছিলেন তিনিও রোহিঙ্গা, তার ডকুমেন্ট তার আগে যিনি রোহিঙ্গা চেয়ারম্যান ছিলেন তিনিও রোহিঙ্গা, তার আগে ডকুমেন্ট শো করে। কেউ রাজি না হলে প্রাণনাশের হুমকি পাওয়ারও দাবি করেন জনপ্রতিনিধিরা। এটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করতে যায় তার জন্য রিস্ক হয়ে দাঁড়ায়, বড় বড় মহল্লা হুমকির সম্মুখীন হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে স্থানীয়রাই পান না ভোটার ফর্ম, চলে যায় রোহিঙ্গাদের হাতে। জেনুয়ান বাংলাদেশি যারা ফরমের অভাবে এরা ভোটার হতে পারছেন, কারণ ফরমটা কার কাছে চলে যায়, যারা সমর্থবান মানুষ এবং রোহিঙ্গারা। ভোটার বানাতে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব কাজ করে এই অঞ্চলে, দাবি সাবেক এই উপজেলা চেয়ারম্যানের। এদের উদ্দেশ্য কি যে আমাদের বাঙালি ছেলেদেরকে, বাঙালি যারা লেখাপড়া করে এদের যারা ভবিষ্যতে আগাইতে না পারে। স্থানীয়রা বলছেন এমন সময় আসতে পারে যখন পাহাড়ি এই এলাকায় রোহিঙ্গাদেরই আধিপত্য থাকবে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, বান্দরবান। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।